যারা ডান হাত বা হাত অজুহাত ছিলেন, যাদের টপকে মমতা ব্যানার্জির কাছে পৌঁছানো যেত না। আপনার দলের সর্বময় নেত্রী, তিনি বলছেন হারকে মানছেন না, আপনি মুখপাত্র, আপনি কাউন্সিলর, আপনি বলছেন যে হারকে যদি মান্যতা না দিই। কোন সুপার স্বাস্থ্যমন্ত্রীকে খুশি করবার জন্য ওই সন্দীপ ঘোষ নামক এলিমেন্টটি, তার তৃণমূল কংগ্রেসে কি কন্ট্রিবিউশন আছে? আমি বিজেপির নেতৃত্ব শ্রমিকবাবুকে এই জন্য ধন্যবাদ দেব, কিন্তু তাহলে বড় নেতা যারা, তারা পালিয়ে গেলেন কেন? 4 মে 2026, আগামী 50 বছর পর যদি কেউ প্রশ্ন করেন রবীন্দ্রনাথের তাসের ঘর ঠিক কাকে বলে, কেমন ছিল, অনেকেই আঙুল লাগিয়ে বলবেন তৃণমূল কংগ্রেস। আমি বলছি না কথা, তার কারণ 4 মের পর তৃণমূল কংগ্রেস অযাচিতভাবে ক্রমশ ভেঙে পড়ছে। আর তার মধ্যে কেউ কেউ পদত্যাগ করছেন, কেউ নানান গঞ্জনা লাঞ্ছনা সহ্য করেও বলছেন দলের বিরুদ্ধে এতদিন মুখ খুলতে পারেননি। অরূপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন, যাকে প্রত্যেক দিনই প্রায় আপনারা দেখেন দলের হয়ে ব্যাট করতে। অরূপ দা, আপনি গতকাল দেখলাম পৌরসভার একটি গুরুত্বপূর্ণ কমিটির পদ থেকে ইস্তফা দিলেন এবং আপনি বৃহস্পতিবার দিন আপনি দেখা গেল যে আপনি মেল পাঠিয়ে একটি ইস্তফাপত্র দিলেন এবং সেখান থেকে আপনি মুখপাত্রের যে পদ সেই পদ থেকে সরে এলেন। কেন এই সিদ্ধান্ত? দেখুন, গতকালকের যে পদ থেকে ইস্তফা, অ্যাকচুয়ালি কমিটিটা গত 8-9 মাস কোনো মিটিং হয়নি। গুরুত্বপূর্ণ কমিটি, এটা পুরসভার অডিট রিলেটেড কমিটি। বর্তমান যা প্রেক্ষিত, তাতে আগামী 2-3 মাসের মধ্যে মিটিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে আমাদের এই টেনিওরে আদৌ মিটিং হবে কিনা সেটা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। তো অনাবশ্যক যেই জায়গায় আমি কোনো কন্ট্রিবিউট করতে পারবো না, সেই পদটা আঁকড়ে বসে থাকবো কেন? সেটাও তো এক ধরনের পলিটিক্যাল হিপোক্রেসি। তাই আমার মনে হয়েছে যে গণতন্ত্রে তার সাথে মানুষের রায়, এটা তো আমাদের বিরুদ্ধে গেছে। আজকে যে মুখপাত্র পদ থেকে ইস্তফা দিয়েছি, তার মানে মানুষ মুখপাত্র হিসেবে আমরা যে বক্তব্যগুলো সংবাদ মাধ্যমে বলেছি বা পাবলিক মিটিংয়ে বলেছি, মানুষ সেই বক্তব্যগুলোকে গ্রহণ করেন, প্রত্যাখ্যান করেছেন। তাহলে তো এটা মুখপাত্র হিসেবে আমাদের ব্যর্থতা। তাহলে যেখানে আমরা ব্যর্থ, যেখানে আমাদের কোনো কন্ট্রিবিউশন থাকছে না, তাহলে অনাবশ্যক সেই পদগুলো আঁকড়ে থাকাটা কি খুব যুক্তিযাজ্য? আমার অন্তত মনে হয়নি, তাই আমি রিজাইন করেছি। বাকি দিকটা আমি বলতে পারবো না। এই হারের দায় মেনে নেওয়া, মানে হার স্বীকার করে নেওয়া তো গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। কোথাও কি অরূপ চক্রবর্তীর কি মনে হয়েছে যে হারের দায় স্বীকার করে নিয়ে মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ালেই হয়তো ব্যাপারটা একটু বেটার হবে, মানে ঠিকঠাক মনে হয়েছে এটা? দেখুন, এই নির্বাচনের ফলের পিছনে অনেকগুলো কারণ আছে। এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। প্রায় 34টা বিধানসভা আসন আমরা এর জন্য হেরেছি, এটা ঠিক। বেশ কিছু আসনে কাউন্টিংয়ে প্রেশারাইজ করা হয়েছে। যেরকম এই লাস্ট যে রিকাউন্টিং হলো রাজারহাট গোপালপুর, আপনারা জানেন যে লাস্ট রাউন্ডের কাউন্টিংয়ে তৃণমূল কংগ্রেসকে 1 ভোট দেওয়া হয়েছে। আর সংখ্যালঘু অধ্যুষিত বুথে বিজেপি 670টার কাছাকাছি ভোটার ছিল, তার মধ্যে 653 একা বিজেপি পেয়েছে। তো সেই ম্যাল প্র্যাকটিস হয়নি তা নয়, কিন্তু ওই 34টা বুথে, যেটা এসআইআর এর নাম ডিলিশনের জন্য মূলত সংখ্যালঘু অধ্যুষিত বুথ বা এরকম কিছু কাউন্টিং ছাড়াও, বিজেপি 148 যে বেঞ্চমার্ক সরকার করার, সেটা তো রিচ করে গেছে। অর্থাৎ মানুষের ম্যান্ডেট আমাদের বিপক্ষে গিয়েছে। তাই সেই ম্যান্ডেটকে যদি আজকে আমি মান্যতা না দিই, গণতন্ত্রে যদি আমি হারকে অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে আমার আগের যে জয়গুলো ছিল সেগুলো তো ল্যান্ডস্লাইড ভিক্টরি ছিল। 2011 ওই বিপুল জয়, 16-র জয়, 21-এর জয়, 24-এর জয়, 14-র লোকসভায় নির্বাচনের জয়। আজকের হারটাকে স্বীকার না করলে তো সেদিনের জয়গুলো মিথ্যে হয়ে যায়। অরূপদা, আপনি বারবার গলা ফাটিয়েছেন, যুক্তি দিয়ে কথা বলেছেন, বিতর্কে জড়িয়েছেন, মুখপাত্র হিসেবে দলের হয়ে কথা বলেছেন, কিন্তু কোথাও গিয়ে আপনি বলছেন এই হারকে মান্যতা দিচ্ছেন। কিন্তু আপনার নেত্রী, তিনি তো আজ পর্যন্ত তিনি নিজে পদত্যাগ করেননি মুখ্যমন্ত্রী পদ থেকে, হারকে মান্যতা দিচ্ছেন না, জোর করে হারানো হয়েছে বলছে। এইখানেই কি কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, একটা সংঘর্ষ? আপনার দলের সর্বময় নেত্রী, তিনি বলছেন হারকে মানছেন না, আপনি মুখপাত্র, আপনি কাউন্সিলর, আপনি বলছেন যে হারকে যদি মান্যতা না দিই তাহলে আগের জয়গুলোকে অসম্মান করা হবে। ব্যাপারটা কেমন লাগছে না অরূপদা? দেখুন, নেত্রীর মূল্যায়ন করার ধৃষ্টতা আমার নেই। নেত্রী যেটা বলেছেন তার কথায় যুক্তি তো আছেই, যে হ্যাঁ, এসআইআর এর ফলে তো আমি তো বলছি যে 34টা আসনে আমাদেরকে কার্যত জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। কাউন্টিংয়ে বেশ কিছু জায়গায় ম্যাল প্র্যাকটিস হয়েছে, কিন্তু সেটার পরও সকাল থেকে যদি আপনি ট্রেন্ড দেখেন, 170-75টা আসনে বিজেপি সবসময় এগিয়ে ছিল। মানে এরকম কোনো রাউন্ড খুব একটা পাওয়া যায়নি যেখানে বিজেপি পিছিয়ে ছিল। তাই নিশ্চিতভাবে হয়তো বিজেপির আসন আরও অনেক কমতো যদি ম্যাল প্র্যাকটিসগুলো না থাকতো,
কিন্তু 148-এর মেজরিটি ল্যান্ডমার্ক সম্ভবত বিজেপি পেরিয়ে গেছে। এবং গণতন্ত্রে আমি আবারও বলছি, গণতন্ত্রের ফলাফলকে, ওই রবীন্দ্রনাথকে আশ্রয় করে আমি প্রথম দিনই 4 তারিখই পোস্টটা করেছিলাম, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লাও সহজে। সত্যকে যদি সহজভাবে নেওয়া না যায় তাহলে জীবনে চলার পথ কঠিন হয়। আমি না হয় সহজ পথটাই বাতলাম। কিন্তু কোথাও গিয়ে এই যে হার জয় সব কিছু মিলিয়ে তৃণমূলের অধিকাংশ নেতাকে এখনও রাস্তায় বেরোলে শুনতে হচ্ছে কেউ চোর চোর বলছেন, সৌগত রায়ের গাড়িতে ডিম ছোড়া হচ্ছে, তাকে চোর বলছে। তৃণমূলের লোক মানেই চোর, তোলাবাজ, এরপর একটা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে বা তকমা রয়েছে বহু নেতা দুর্নীতিগ্রস্ত। তো অরূপ চক্রবর্তীকে ডিরেক্টলি কেউ হিট করেন না, কারণ আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ এখনো পর্যন্ত নেই। সেখানে দাঁড়িয়ে তাহলে অরূপদা কিসের নেশায়, কিসের স্বার্থে, দল ক্ষমতায় ছিল বলেই কি আরজি করের মতো ঘটনা, বিভিন্ন দুর্নীতিকে আপনারা সমান হাতে ব্যাটিং করেছেন, বিভিন্ন সময় দলের হয়ে গলা ফাটিয়েছেন, কোথাও কি বিবেক দংশাচ্ছিল আপনাদের? রবীন্দ্রনাথের ভাষায় সত্যকে তখন কি সহজভাবে মেনে নিতে পারেননি? বিবেক কি দংশাচ্ছিল, মানে বিবেক দংশন হচ্ছিল? আমি যখন ব্যক্তি রাজনীতির কথা বলছি, আমি জানি পার্সোনাল ইজ পলিটিক্যাল। আমি যখন একটা দলকে রিপ্রেজেন্ট করি, দলের ভালোটা যদি নিই, দলের খারাপটাও নিতে হয়। তাই দলের জয়গুলোকে যদি নিতে হয়, তাহলে দলের যে খারাপগুলো, মানে ধরুন এটা সত্যি কথাই তো, যে আরজি করের অন্যায় তো আর তৃণমূল কংগ্রেস করেনি। যে অপরাধ করেছে তৃণমূল বরঞ্চ 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করিয়েছে। কিন্তু পুরো দায়টা নিতে হলো সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটিকে। রাতারাতি প্রমোশনাল পোস্টিং কেন দিতে হয়েছিল তৃণমূলকে আপনি বলুন? কেন একটা সরকারের মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক গিয়ে যখন ঢুকতে পারছেন না, বিক্ষোভ হচ্ছে, সন্দীপ ঘোষকে চেয়ারে বসানোর জন্য তদবির করতে হয়েছিল? মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, চন্দ্রিমাদি প্রতিমন্ত্রী ছিলেন। কোন সুপার স্বাস্থ্যমন্ত্রীকে খুশি করবার জন্য ওই সন্দীপ ঘোষ নামক এলিমেন্টটি, তার তৃণমূল কংগ্রেসে কী কন্ট্রিবিউশন আছে? সে কবে তৃণমূল করেছে? তার জন্য তৃণমূলের কটা ভোট বেড়েছে? উল্টে পুরো মহিলা ভোটটা ধাক্কা খেলো মানুষের মনে। যে আরজি করটা তৃণমূল ধামাচাপা দিতে চায়, তার কারণ এখানে নিশ্চিতভাবে কোনো না কোনো দুর্নীতি হয়েছে। এই অনাবশ্যক দায় আমাদের নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু দলের মুখপাত্র দুর্দিনে যখন সেগুলোকে ডিফেন্ড করেছি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দলের ভালোর সময় ভালোটাকে যদি আমি গ্রহণ করতে পারি, জেতাটাকে যদি সেলিব্রেট করতে পারি, দল যখন কোনো সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের পাশে মুখপাত্র হিসেবে থাকাটাই মুখপাত্রের কাজ। তাতে যদি মনে হয় যে এটা স্পেড, কিন্তু আমাকে বলতে হচ্ছে এটা ক্লাব বা হার্টস, তাহলে সেটা বলতে হয়। সেটাই মুখপাত্রের দলীয় অবস্থান এবং কাজ। আমরা সেই জায়গা থেকেই পারফর্ম করেছি। কিন্তু আবারও বলছি যে পারফরমেন্সের কথা যদি বিচার হয়, সেই পারফরমেন্স মানুষের কাছে সবসময় গ্রহণযোগ্য মনে হয়নি, তাই মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেছেন। এবার যদি সেই প্রত্যাখ্যানের পরেও আমি যদি উটের মতো বালিতে মুখ বুজে থাকি, দায়ভার না নিই, তাহলে মানুষ কি আদৌ আমাকে আবার সিংহাসনে রাখবেন? সেই সম্ভাবনা নেই। তার থেকে গণতন্ত্রে হার স্বীকার করে নেওয়াটা গণতান্ত্রিক রীতি। অরূপদা, তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ওঠে তাদের ঔদ্ধত্য। কোথাও গিয়ে ঔদ্ধত্য, কনভয় নিয়ে যাওয়া, বহু মানুষের সংযোগের মধ্যে না থেকে প্রচুর গাড়ি চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় নিয়ে আপনার দলের নেতারাই প্রশ্ন তুলেছেন, শান্তনু সেন আরজি কর নিয়ে প্রশ্ন তুলেছেন, আপনার দলের একাধিক কাউন্সিলর পদত্যাগ করছেন, অভিষেক গড় দেখা গেল কার্যত ঝড়ের মতো ভেঙে পড়লো। এই সব কিছু নিয়ে কখনো কি আপনি বীতশ্রদ্ধ হয়েছেন? কখনই কি আপনার অস্বস্তির কারণ হয়েছে, যে কোথাও গিয়ে আপনার মনে হয়েছে এই বিপুল বিপর্যয়ের পর যে অরূপ চক্রবর্তী শিক্ষিত একজন কাউন্সিলর হিসেবে আপনার কখনো মনে হয়েছে তৃণমূলের এই উদ্ধত্ত বা এই নেতাদেরকে কন্ট্রোল না করা, মানুষের কাছ থেকে আস্তে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই হারের অন্যতম কারণ? যে ক্ষেত্রে আপনারা কখনো প্রতিবাদ বা ভেতরে দলের অন্দরে কখনো কোনো ইস্যু বা কিছু তুলেছেন? দেখুন, রোগীর অসুস্থতা ধরা পড়ছে, অসুখ হয়েছে জানে রোগী ডাক্তারবাবুর কাছে যাবে। ডাক্তারবাবুর কাছে গেলে কিন্তু রোগের খবরটা পৌঁছলে ডাক্তারবাবু ওষুধ দেবেন, রোগ সেরে যাবে। রোগীকে তো ডাক্তারবাবুর কাছে পৌঁছতে দেওয়া হয়নি। ডাক্তারবাবুর গেটের বাইরে যে কম্পাউন্ডার বসে থাকে টেবিল চেয়ারে, কম্পাউন্ডার বলছে না ঠিক আছে, আমরা বুঝে নিচ্ছি, আমরা জানিয়ে দেবো আপনার কী রোগ হয়েছে, সেই মতো চিকিৎসা হবে। ডাক্তারবাবুর কাছে পৌঁছতে দেওয়া হয়নি রোগীকে। ডাক্তারবাবুটা কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, মানে তার কাছে ঠিক করে আপনারা পৌঁছতে পারতেন না? কর্মীদের কথা তার কাছে ঠিক করে পৌঁছচ্ছ না বলছেন, পৌঁছতো না। রোগীটার নাম তৃণমূল কংগ্রেস, ডাক্তারবাবু মমতা বন্দ্যোপাধ্যায়, আর কম্পাউন্ডার হলেন তারা যারা আগে 3টে গাড়ি, পেছনে 2টো গাড়ি, ভিভিআইপি সিকিউরিটি, প্রোটোকল, এই জেলার অবজারভার, ওই দাপুটে মন্ত্রী, ওই জেলার নেতৃত্ব, ওই সভাপতি, তমুক নেতা, হমুক নেতা, যারা মমতা ব্যানার্জির ডান কান বাকান ছিলেন, যারা ডান হাত বা হাত অজুহাত ছিলেন,
যাদের টোপকে মমতা ব্যানার্জির কাছে পৌঁছানো যেত না, সেই নেতৃত্বের বলয়ের লোকগুলো সবার আগে পালিয়ে গেছে। আজকে যখন মমতাদি বলছেন যে রাস্তায় নামতে হবে, মানুষের সাথে থাকতে হবে, আমরা তো রয়েছি প্রথম দিন থেকে। 4 তারিখে আমি ঝাড়গ্রামে কাউন্টিংয়ের দায়িত্বে ছিলাম। কাউন্টিং যেখানে আমাদের সেন্টার করা হয়েছিল, ক্যাম্প করা হয়েছিল, ক্যাম্পে বেধড়ক মারধর করা হয়, ভাঙচুর করা হয়। ওখানকার আমার নেতৃত্বদের কর্মীদের রেস্কিউ করে প্রত্যেককে আস্তে আস্তে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে, ভেতরে থাকা প্রার্থীদের সাথে কোঅর্ডিনেট করে তারা যাতে ফিরতে পারেন, এবং তারাও মেন রোড দিয়ে ফিরতে পারেননি কারণ আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল, পুলিশের সাথে কথা বলে তাদেরকে বাইলেন দিয়ে তাদেরকে বাড়ির রাস্তায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দলকে জানিয়েছি। সমস্ত কিছু করে মধ্যরাতে যখন ফিরছি, পাড়ার পার্টি অফিসটা ভাঙচুর হয়ে গিয়েছে। এবং এরা কিন্তু সবাই বিজেপি নয়, অনেকে এর মধ্যে ওই দুপুর 12টার পরে তৎকাল বিজেপি হয়েছে, কিছু হয়তো একজন দুজন থাকতে পারে। এবং আমি বিজেপির নেতৃত্ব শ্রমিকবাবুকে এই জন্য ধন্যবাদ দেব, ভাবের ঘরে চুরি না করে, যে উনি একটা স্টেটসম্যান লাইক বক্তব্য রেখেছেন। উনি বলেছেন যে এই ধরনের সংস্কৃতি বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা, এবং 2-1টা ক্ষেত্রে বিজেপির নেতাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে। কিন্তু পার্টি অফিসের চাবি কিন্তু বিজেপির লোকজন এসে ফেরত দিয়েছে, আমার হাতেই ফেরত দিয়েছে। পরের দিন আমি সকালবেলা গিয়ে পার্টি অফিস খুলেছি, যে পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, কিন্তু তারা এসে চাবি ফেরত দিয়ে গেছে। সর্বত্র হয়েছে আমি বলছি না, কিন্তু বহু জায়গায় হয়েছে যেখানে সাহস করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা গিয়েছেন, পৌঁছেছেন। পরের দিন থেকে তো আমরা রাস্তায় আছি, আমি তো ওয়ার্ডে ঘুরছি, ওয়ার্ডে বসেছি, মানুষকে পরিষেবা দিচ্ছি, আমায় তো কেউ আক্রমণ করেনি। কিন্তু তাহলে বড় নেতা যারা, তারা পালিয়ে গেলেন কেন? আজকে যারা পুলিশ ছাড়া চলতেন না, যাদের 2 ডজন সিকিউরিটি ছিল, সিকিউরিটি নেই, নেতাও পালিয়ে গেছে। সামনে পিছনে পুলিশের পাইলট কার না থাকলে নেতা নেতা না, সে পিঠ দেখাবে। নেতা কখনো পিঠ দেখায়? মমতাদি তো একা ছিলেন, ওই মমতাদি তো চলে যাননি। একটা মাত্র এমপি ছিল তৃণমূল কংগ্রেস, আমরা স্লোগান দিয়েছিলাম 41 বনাম 1-এর লড়াই, আসুন এবার ঘুরে দাঁড়াই। 2004 সাল তৃণমূল ঘুরে দাঁড়িয়েছিল। 2006 29টা এমএলএ। সৌগতদা আমাদের এখানকার তখন ঢাকুরিয়া বিধানসভা হেরে গিয়েছিলেন, পরে বনগাঁতে গিয়ে বাই ইলেকশনে যেতেন। তারপর তৃণমূল বিরোধী দলের মর্যাদা পায় 30 হওয়ার পরে। কই আমরা তো ময়দান ছেড়ে পালিয়ে যাইনি। সিঙ্গুরের সময় বন্ধ করতে গিয়ে মার খেয়েছি, আমাকে হাসপাতালে তুলে নিয়ে গেছেন, তার গাড়ি করে গিয়ে এসএসকেএমে ভর্তি করিয়েছেন সৌগত রায়, সেদিনকে তো আমরা পালিয়ে যাইনি। আরে 34 বছর, আজকে 15 বছরের ক্ষমতার মেদ এতটাও জন্মায়নি যে 34 বছরের বিরোধী থাকাটা তাকে ছাপিয়ে যাবে না। 34 বছর বিরোধী থাকতে পেরেছি, আগামী 34 বছর প্রয়োজনে বিরোধী থাকবো। তৃণমূলের যদি ত্রুটির জায়গা যদি তুলে ধরা হয়, যদি আত্মসমীক্ষা, আত্মশুদ্ধির কথা বলা যদি অপরাধ হয় এবং তার জন্য কাউকে বিজেপি ট্যাগিয়ে দেওয়া হয়, আর বাইনারিটাকে ভাঙতে হবে। তৃণমূলের বিরোধিতা বা কোনো মতের অসমর্থন করা মানেই বিজেপি হয়ে যাওয়া নয়। অরূপদা, আপনার সঙ্গে কথা বললে না খানিকটা যেন ক্যামেরা বৈপরীত্য চোখে পড়ে। একটা আগ্নেয়গিরির একদিকে বেরোচ্ছে, একদিকে শান্ত আগ্নেয়গিরি জাগ্রত। তার কারণ আপনার দলের নেত্রী তিনি গিরগিটি বলে একটা কবিতা লিখছেন, সেখানে রং বদলের কথা বলছেন, আর আপনি বলছেন আগামীতে 34 বছর আমাকে বিরোধী থাকবো, বিজেপিগুলো ট্যাগিয়ে দেওয়াটা ঠিকঠাক বলে দেখছেন না। কিন্তু কোথাও কি যখন আপনারা মুখ খুলছেন, আপনার দলের নেত্রী থেকে শুরু করে আপনার দলের একাধিক নেতৃত্ব, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে পারি, কাকলির বিরুদ্ধে, কাকলি ঘোষ দস্তারের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন, তারাই আপনাদেরকে কোথাও গিয়ে পরোক্ষে প্রত্যক্ষে বিজেপির লোক বলছেন, কেউ কেউ গিরগিটির সঙ্গে তুলনা করছেন, আপনারা দল পরিবর্তন করবেন, নতুন করে রাস্তা প্রশস্ত করছেন বলে আপনারা এসব করে বেড়াচ্ছেন, ইচ্ছাকৃত করছেন। রিজু থেকে শুরু করে আপনি 118-এর বেশি কাউন্সিলর, কাকলি ঘোষ দস্তিদার, প্রত্যেকের ক্ষেত্রে একই রকম তকমা জুটেছে। আপনিও কিন্তু বাদ যাননি, আপনাকে নিয়েও বলা হচ্ছে আপনি গিরগিটি, আপনি রং পরিবর্তন করছেন, আপনি গেরুয়ার দিকে চলে যাচ্ছেন। তাহলে এইভাবে আপনি এখনও বলছেন 34 বছর বিরোধী থাকলে বিরোধী থাকতে রাজি, আপনি তৃণমূলটাকেই ভরসা করছেন, তৃণমূলের তো একটা অংশ আপনাদের গিরগিটি করে দিচ্ছেন। হ্যাঁ, কি বলবেন সেখানে? কল্যাণদা খুব সিনিয়র নেতৃত্ব, নিশ্চিতভাবে কল্যাণদা যোগ্য, এত বছরের সাংসদ, পার্লামেন্টারি কমিটি। তো এটা কি দলীয় শৃঙ্খলা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করে স্টেটমেন্ট দেওয়াটা? তিনি তো পার্লামেন্টারি কমিটির নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পার্লামেন্টের আমাদের লিডার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো তার স্টেটমেন্টটা কি দলের জন্য খুব স্বস্তিদায়ক স্টেটমেন্ট হচ্ছে? বা আজকে না হয় কাকলি ঘোষ দস্তিদার এপিসোড ছেড়েই দিন, তিনি না হয় সরকারের ডাকা বিরোধী বৈঠকে গেছেন, প্রশাসনিক বৈঠকে, সেটাই তো কাজ একজন সাংসদের, সরকারি বৈঠকে যোগ দেওয়া। সেটা তো অপরাধ হতে পারে, ছেড়ে দিলাম সেই এপিসোড। মহুয়া মৈত্র তৃণমূলের সাংসদ, মহুয়া মৈত্র তো কোনো বেফাস মন্তব্য করেননি। উনি মহুয়া মৈত্র সম্পর্কে কি বলেছিলেন? ওর মুখ দেখলে দিন খারাপ যায়। তো সেটা কি দলীয় শিষ্টাচার মানা বক্তব্য ছিল? আমার জানতে ইচ্ছে করে। আজ মমতাদি, দেখুন মমতাদিকে দেখে দল, মমতাদি আবেগ। মমতাদি যদি কবিতা লিখে, আমি জানি না কার উদ্দেশ্যে লেখা, কিন্তু কবিতা যদি আমাদের উদ্দেশ্যে হয়,
তৃণমূলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে এর থেকে বড় স্বীকৃতি তো আর কিছু হতে পারে না। মমতাদি আমাদের জন্য অন্তত 2 কলম লিখেছেন, এর থেকে বড় প্রাপ্তি একজন তৃণমূল কর্মী হিসেবে আমার কি হতে পারে? একটা বিধানসভা বা লোকসভার টিকিটও বোধহয় এত বড় প্রাপ্তি হতে পারে না যে মমতাদি তার নিজের চিন্তা ভাবনা লেখন শৈলীকে আমার জন্য ব্যয় করেছেন বা আমাদের জন্য ব্যয় করেছেন। আমি কৃতজ্ঞ থাকবো তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে মমতা ব্যানার্জি অন্তত আমার জন্য বা আমাদের জন্য 2 কলম লিখেছেন। আমার প্রণাম জননেত্রীকে। আমার একেবারে শেষ প্রশ্ন ব্যক্তি অরূপ চক্রবর্তীর কাছে। ব্যক্তি অরূপ চক্রবর্তী শুভেন্দু অধিকারীর একটা সময় সতীর্থ, আপনারা একসাথে কাজ করেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে আপনার এই মুহূর্তের কি অনুধাবন আপনি করবেন? কারণ আপনার দলের একাধিক নেতা, বিশেষ করে শান্তনু সেনও সম্প্রতি বলছেন শুভেন্দু অধিকারী সম্পর্কে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। পাল্টা বলা হচ্ছে তিনি এখন মুখ্যমন্ত্রী, তাই আপনারা প্রশংসা ভরাচ্ছেন, আপনারা একটা সময় সরব হতেন দলের হয়ে। আপনি ব্যক্তি অরূপ শুভেন্দু অধিকারী সম্পর্কে কি বলবেন, কি মূল্যায়ন করবেন? আমি আজকের দিনে দাঁড়িয়ে মে মাসের শেষাশেষি আমি 2019 সালের তৃণমূল কংগ্রেস নেতা সেই শুভেন্দু অধিকারীকে বড় মিস করছি। 2019 সালে যখন 22-18 ফল হয়েছিল না, একের পর এক তৃণমূল পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছিল। আরামবাগ, গোঘাট, খানাকুল, ব্যারাকপুরে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। খোলার হিম্মত ছিল না কারণ। মমতাদি ডাক দিয়েছিলেন, যেই মানুষটা গিয়ে প্রতিটা পার্টি অফিস খুলিয়েছিলেন তার নাম ছিল তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। আজকে যারা পালিয়ে গেছেন সেদিনকেও তারা পালিয়ে গিয়েছিলেন। ওই যে নেতা, মন্ত্রী, আমলা পরিবৃত হয়ে, পুলিশ পরিবৃত হয়ে থাকা নেতাগুলো, যেগুলো মমতা ব্যানার্জি ডানহাত বাহাত অজুহাত ছিল, সেগুলো আজকে পালিয়ে গেছে। যেরকম 2019-এও পালিয়ে গেছিল, সেদিনকে কিন্তু শুভেন্দু অধিকারী পার্টি অফিসগুলো খুলেছিল, পার্টিটা ঘুরে দাঁড়িয়েছিল। আজকে বড় আবার তাকেই তো দল ছাড়তে হয়েছে, তিনি দাবি করেন বাধ্য করা হয়েছে দল ছাড়তে। তো বলছি, আজকে যদি একটা সত্যিকারের শুভেন্দু অধিকারীর মতো নেতা থাকতো না, আমরা তো কর্মী তো নেতাকে সামনে দেখে উদ্বুদ্ধ হয়, এটা তো ঘটনা। মমতাদিরও তো বয়স হয়েছে। আজকে মমতাদির পক্ষেই বা কত রাস্তায় থাকা সম্ভব? আজকে বড় সেই শুভেন্দু অধিকারী, মানে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর অভাব আমি অন্তত অনুভব করছি। চাইছেন এরকম নেতা দলে থাকলে ভালো হতো? অবশ্যই ভালো হতো, তাহলে আজকে এই দিনটা হয়তো দেখতে হতো না এভাবে, অন্তত ঘুরে দাঁড়ানোর জায়গাটা আরো বেশি প্রশস্ত হতো। শেষ প্রশ্ন, বিজেপিতে কবে যাচ্ছেন? এই প্রশ্ন আমাকে করতে হবে সাংবাদিকতার সূত্রে, তার কারণ আপনারা যখনই মুখ খুলছেন সেইটা নিয়ে স্পেকুলেশন সোশ্যাল মিডিয়াতে ভরে যাচ্ছে। বিজেপির থেকে ডাক বা যাওয়ার কোনো রকম কোনো চিন্তাভাবনা আগামীতে আছে? আপনি বলবেন না, কিন্তু অনেকে বলবেন যে আপনি সত্যি সত্যি যাচ্ছেন। আমি আপনাকে বলি, তৃণমূল বিজেপি বাইনারির বাইরেও একটা বড় পৃথিবী আছে। আপাতত থাক না সেই পৃথিবীটার জন্য। আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, কার তাতে কি? আর রাজনীতি সম্ভাবনার শিল্প, কবে কোথায় কি হবে সেটা ইটস টু আর্লি টু প্রেডিক্ট ইন অ্যাডভান্স। কিন্তু এটাও ঘটনা, তৃণমূল না মানেই বিজেপি হতে হবে। কেন? পশ্চিমবঙ্গ দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গ বাইনারিতে চলে, হয় ব্রাজিল নয় আর্জেন্টিনা, হয় ইস্ট বেঙ্গল নয় মোহনবাগান। মানে একেবারে মেরুকরণ সুস্পষ্ট থাকে, মানে তৃণমূল সিপিএম ভার্সেস কংগ্রেস, তৃণমূল ভার্সেস সিপিএম, বিজেপি ভার্সেস তৃণমূল। এই বাইনারির বাইরেও একটা বৃহত্তর প্রেক্ষিত আছে। রামধনুর তো 7টা রং আছে, থাক না শুধু একটা রঙকেই বাঁচতে আপাতত নাইবা হলো। দলের পলিসি একটা আলাদা, আপনি মুখ খুলছেন। আপনার তো চাপ আসতে পারে, আগামী নির্বাচনে আপনি তৃণমূলের হয়ে টিকিট না পেতে পারেন, চাপ সামলাবেন কিভাবে? পলিটিক্সটা তো আমার ক্ষেত্রে রুটি রুজি নয়। আমি কর্পোরেটের অত বড় চাকরি ছেড়ে এসেছি। ঈশ্বরের আশীর্বাদে আমার ন্যূনতম বেশ কিছু ডিগ্রি আছে, একটু হলেও পেটে বিদ্যে আছে। আমার কর্মসংস্থানের জন্য উঞ্চবৃত্তি করতে হবে না। চাপের থেকে পার্টি করতে আসিনি, প্যাশন থেকে পার্টি করতে এসেছি। প্যাশনটা নিয়েই পার্টি করবো, চাপের জন্য পার্টি করিনি। আগামী দিন চাপের জন্য পার্টি করতে গেলে 34 বছর বিরোধী চাপকে পার্টি করতাম না। চাপের জন্য পার্টি হলে সিপিএম আমার বাড়ির বৃদ্ধা ঠাকুমাকে থ্রেট দিয়ে গেছে যে 72-77 দেখেছেন, আবার ফিরে আসবে, ভালো হবে, নাতি বাড়িতে আসছে, ভালো লাগছে না, বাড়িতে না ফিরলে ভালো লাগবে। সেদিনকে সেই চাপ খেয়েও মমতা ব্যানার্জির ঝান্ডা তো ছাড়িনি। আজকে না হয় আবারও চাপ নিয়েই পার্টি করব, ক্ষতি কি আছে? অরূপ চক্রবর্তী বরাবর মৃদুভাষী, শিক্ষিত, রবীন্দ্রনাথকে উদযাপন করেন তার জীবনের প্রতিটি পর্বে, কিন্তু কোথাও গিয়ে তার কথা, দলের এই মুহূর্তের অবস্থান, তার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। তিনি না বললেও তা নিয়ে বিতর্ক, সমালোচনা নিরন্তর চলছেই। অনেকেই বলছেন এই বিতর্কের রেশ আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের পর আর কত দূর যায় তাও হয়তো দেখার মতো হতে পারে। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।